আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। লাদাখে চরম উত্তেজনা, উভয় পক্ষই বাড়াচ্ছে যুদ্ধবিমান, হেলিকপ্টার, মিসাইল। ভারতের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারণেই, বলছেন নরেন্দ্র মোদী। ভারতের গালওয়ান চীনের হাতেই, বলছে বেইজিং। রেকর্ড পরিমাণ কমেছে ট্রাম্পের জনপ্রিয়তা, অনেক এগিয়ে জো বাইডেন। মানচিত্র বদল থেকে ভারতীয় তরুণকে গুলি, কি করে এত সাহসী হয়ে উঠছে নেপাল। আবার বড় সাফল্য মোদী সরকারের, মুম্বাই হামলার মাস্টারমাইন্ডকে এবার হাতে পেতে চলেছে ভারত। এই ছিল শিরোনাম। এবার চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না নিউজ সম্পর্কে আপনার মতামত। গত 15 জুন পূর্ব লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হন। এতে গুরুতর আহত হন আরও 76 জন। দীর্ঘ 45 বছরের মধ্যে ভারত চীন উত্তেজনায় এটি প্রথম নিহতের ঘটনা। উক্ত রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীন ভারতের মধ্যে টানা বৈঠকের পরেও সীমান্তে উত্তেজনা না কমে বরং বেড়েই চলেছে উভয় পক্ষে সামরিক উত্তেজনা। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীন সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে আরও যুদ্ধবিমান পাঠিয়েছে ভারত। পাশাপাশি বর্ধিত বঙ্গোপসাগর এলাকায় রণতরীগুলোকেও তৈরি রাখা হয়েছে। লাদাখে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন করেছে ভারত, যাতে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও রকেট। এছাড়া দুর্গম অঞ্চলে সৈন্য পরিবহনে চিনুক হেভি লিফট হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে। থেমে নেই চীনও। দেশটির পিপলস লিবারেশন আর্মিও সেনা সরঞ্জাম বাড়াচ্ছে ভারতীয় সীমান্তে। তারা প্যাংগং লেকের উত্তর তীর বরাবর কয়েক ডজন ঘাঁটি বসিয়েছে। এছাড়া তিব্বতের হোতান ও কাশগার বিমান ঘাঁটিতে অত্যাধুনিক জে-11 ও জে-8 যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। জবাবে এর সম্মুখবর্তী ঘাঁটিগুলোতে সুখোই 13 MKI, মিগ-29 ও জাগুয়ার ফাইটার বিমান পাঠিয়েছে ভারত। চীনের সঙ্গে উত্তরাঞ্চলীয় সীমান্তের লেহ, শ্রীনগর, অবন্তিপুর, বারেলি থেকে উত্তর পূর্ব সীমান্তের তেজপুর, চাবুয়া ও হাসিমারা অঞ্চলের সব বিমান ঘাঁটিকে সক্রিয় করেছে দেশটি। শুক্রবার রাতে সর্বদলীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুমকি দিয়ে বলেন, ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুললে কারও তাকানোর কোনো সুযোগ নেই। যারা চেয়েছিল তাদের লাদাখ সীমান্তে উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী। তিনি আরও বলেন, ভারতের সীমান্ত অতিক্রম করতে পারেনি চীন, দখল করতে পারেনি কোনো সেনা চৌকি। অনুপ্রবেশ ইস্যুতে প্রশ্ন করা হলে মোদী উত্তর দিয়ে বলেন, চীনের আচরণে গোটা দেশ ক্ষুব্ধ, কিন্তু সেনা তৎপরতায় ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গাড়ার সাহস নেই কারও। চীনের সাথে সামরিক ও কূটনৈতিক আলোচনায় ভারতের অবস্থান স্পষ্ট। প্রতিবেশীদের সাথে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও সার্বভৌমত্ব রক্ষাকে গুরুত্ব দেবে নয়াদিল্লি। এ কারণে লাদাখ নিয়ন্ত্রণ রেখায় সেনাবহর ও টহল বৃদ্ধি করা হয়েছে। এদিকে বিজেপির মেদিনীপুরের প্রতিনিধি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল, তবে কি এবারও 67 সালের মতো ভারতই চীনকে আক্রমণ করবে? তিনি বলেন, এখন আধুনিক যুগ, সব কিছুই স্যাটেলাইটে ধরা পড়ে। বালাকোটেও আক্রমণের প্রমাণ রয়েছে, সব সময় সব কিছুরই জবাব দেবে। ভারতীয় লোকসভায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দৃঢ়কণ্ঠে বলেন, ভারতকে যারা ভয় দেখানোর চেষ্টা করবে তারা উচিত শিক্ষাই পাবে। শনিবার সকাল 7:30টার দিকে সীতারাম স্ট্রিটের চায় পে চর্চায় যোগ দেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই বর্তমানে পরিস্থিতিতে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়। তখনই তিনি এই উত্তর দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি প্রত্যাখ্যান করে ভারত চীন সীমান্তে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনা ধাপে ধাপে বর্ণনা করল বেইজিং। সেই সঙ্গে আবার জানিয়ে দিল, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে অংশ চীনের হাতে রয়েছে, গালওয়ান উপত্যকা তারই অন্তর্ভুক্ত।
দিল্লির চীনা দূতাবাসের ওয়েবসাইটে সে দেশের বিদেশ বিভাগের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজানকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ভারত চীন সীমান্তের পশ্চিম অংশের গালওয়ান উপত্যকায় দীর্ঘদিন ধরেই টহল দেয় চীনের সেনারা। গত কিছুদিন ধরেই চীনের এবং ভারতের লাদাখ সীমান্তে তাদের সম্পর্ক উষ্ণ যাচ্ছে এবং গত সোমবার তাদের ভারতীয় সেনাদের সাথে চীনের সেনাদের সংঘর্ষে 23 জন ভারতীয় সেনা নিহত হয়। ভারত দাবি করেছে এতে 43 জন চীনের সৈন্য নিহত হয়েছে, কিন্তু চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। তারা বলেছে কয়েকজন আহত হয়েছে, কিন্তু কেউ মারা গিয়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য চীনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তারা উল্টো অভিযোগ করেছে ভারতই প্রথম চীনের উপরে আক্রমণ করে এবং এতে চীনের অনেকে আহত হয়। ভারত আক্রমণ না করলে তারা আক্রমণ করতো না বলেও তারা এই কথা জানিয়েছে। রাজনীতি শুরুর পর কখনোই জনপ্রিয়তায় এতটা ধস নামেনি ট্রাম্পের, এমন তথ্য দিয়েছে ফক্স নিউজ পরিচালিত একটি জরিপ। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে করা জরিপ বলছে বর্তমানে জো বাইডেনের জনপ্রিয়তা যেখানে 48%, ট্রাম্পের সেখানে 42%। প্রতিবেদনে উঠে এসেছে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে ট্রাম্পের ভূমিকায় তার জনপ্রিয়তা হ্রাসের কারণ। বিক্ষোভ দমন করতে গিয়ে তার নেওয়া উদ্যোগগুলো ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও 21টি রাজ্য বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভোটাররা মনে করছেন তাদের প্রেসিডেন্ট এত অতি মহামারী একেবারেই সামাল দিতে পারেনি। আরেকটি ব্যর্থতার জায়গা হলো বেকারত্ব। 64% ভোটার বলেছেন তাদের প্রেসিডেন্ট বর্ণবাদী। 67% মতে তিনি করোনা ভাইরাস ঠেকাতে ব্যর্থ। 67% মতে তিনি বেকারত্বের মূল কারণ। ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সমর্থন করেন না 61% ভোটার, আর সমর্থন করেন 32%। গত মাসে এই অনুপাত ছিল 56 ও 37%। 20%-এরও কম ভোটার বলেছেন তাদের বাড়ি থেকে কেউ না কেউ জর্জ ফ্লয়েডের পক্ষে বিপক্ষে বিক্ষোভ করছে। 57% ভোটার এই আন্দোলনকে সমর্থনও করেছেন। ভারতের উত্তরাখণ্ডের 3 এলাকাকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে নিয়ে দেশের নতুন মানচিত্র তৈরি করেছে নেপাল। সেখানেই থামেনি তারা, প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলও পাশ করিয়েছে নেপাল সংসদের নিম্নকক্ষে। বিলটি জাতীয় সংসদে পেশ করেন নেপালের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শিবময় তুম্বাহাংহে। ওই বিল সমর্থনে দেয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের সদস্যরা। তারপর ওলি সরকারের তরফে বিলটি পেশ করেন নেপালের আইনমন্ত্রী। বারবার ভারতের তরফে আপত্তি জানানো সত্ত্বেও তা উড়িয়ে দিয়ে কেন নেপাল আবার বিল পাশে সক্রিয় হলো? কেন বিতর্কিত এলাকাগুলি ম্যাপে অন্তর্ভুক্ত করতে মরিয়া হয়ে উঠল নেপালের ওলি সরকার? কূটনীতিকদের ব্যাখ্যা এর পিছনে রয়েছে চীনের মদত। ভারত নেপাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রকোপের কারণে তা স্থগিত রয়েছে। প্রকোপ কমলে সেই দ্বিপাক্ষিক বৈঠক যখন হবে তবে তখনও দুদেশের সংঘাত চরমে উঠতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। সীমান্ত সমস্যা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই মাত্র 2 দিন আগে নেপালের বর্ডার গার্ড এক ভারতীয় তরুণকে গুলি করে মেরেছে। নেপাল সীমান্তে বিহারের সীতামারি জেলায় ওই তরুণকে গুলি চালানোর পাশাপাশি 2 জনকে জখম ও আরও 2 জনকে আটকও করে নেপালের সীমান্তরক্ষী বাহিনী। নেপালের তরফে এ ধরনের আচরণের খুবই আশ্চর্যজনক হলেও এই আস্ফালনের পেছনেও চীনের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা। কাঠমান্ডু ও নয়াদিল্লির মধ্যে সুসম্পর্ককে চিড় ধরাতে চায় বেইজিং। সেই পথে হেঁটে বেইজিং চাইছে কোনো একটা ইস্যুতে সামনে এনে ভারতের বিরুদ্ধে নেপালকে উস্কে দিতে। করোনা আতঙ্কের জেরে ত্রাহি ত্রাহি রব উঠেছে বিশ্বজুড়ে, আর তারই মধ্যে একটি অতি ক্ষুদ্র দেশ নেপাল ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস দেখাচ্ছে শুধুমাত্র চীনের মদত ও উস্কানিতে। চাপে পড়ে লাদাখ সীমান্ত থেকে চীনা সেনা পিছিয়ে নিতে বাধ্য হওয়ায় ভারতের চাপা ক্ষোভকে এভাবে প্রশমিত করতে চাইছে চীন। ভূরাজনৈতিক দিক থেকে নেপাল ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বহুদিন ধরেই চীন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তবে তা নিয়ে ভারত নেপালের মধ্যে এতদিন কোনো অশান্তি হয়নি। এবার তা শুরু করিয়ে দিতে সচেষ্ট হয়েছে চীন। 2008 সালের 26/11 স্মৃতি এখনও দগদগে ভারতীয়দের মনে। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল কমপক্ষে 160 জন। অবশেষে এই মামলার অন্যতম চক্রী ধরা পড়ল পুলিশের জালে। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর হোসেন রানাকে গ্রেপ্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। মুম্বাই হামলার অন্যতম প্রধান মাথা ডেভিড কোলম্যান হেডলির অত্যন্ত কাছের লোক এই তাহাউর হোসেন রানা।
এর আগে লস অ্যাঞ্জেলেসে 14 বছরের কারাদণ্ড হয়েছিল রানার, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেল থেকে সময়ের আগেই মুক্তি দেওয়া হয়েছিল। তবে আবার একবার পুলিশের জালে গ্রেফতার হতে হলো রানাকে। আইনি প্রক্রিয়ার পর তাকে ভারত পাঠানো হবে বলে জানানো যাচ্ছে। 2005 সালে মোহাম্মদের নামে বিতর্কিত কার্টুন প্রকাশ করায় ডেনমার্কের একটি সংবাদপত্রের অফিসে হামলা চালায় পাকিস্তানের মদতপুত্র লস্কর ই তৈয়বা জঙ্গি গোষ্ঠী। পরে এই ঘটনার তদন্তে নেমে হামলার মদত দেয়া রানাকে শিকাগো থেকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। দোষী প্রমাণিত হওয়ার পর রানাকে 14 বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 2021 সালের ডিসেম্বর মাসে তার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থ থাকা এবং করোনা পরিস্থিতির কারণে গত সপ্তাহে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়।